জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনে আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগ বলেও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ও ভবিষ্যৎ নিয়ে সেমিনারে এসব কথা বলেন বক্তারা। মূল প্রবন্ধে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান তুলে ধরেন গত 16 বছরে রাখাইনে কিভাবে আরাকান আর্মি প্রভাব বিস্তার করেছে এবং কোন প্রেক্ষিতে রোহিঙ্গাদের বিতাড়িত হতে হয়েছে। এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট। History says that such a problem has never been resolved peacefully. Such problems have always been resolved through conflict. Look at 71 in Bangladesh. Defeat of the Pakistan army, that's how the issue was resolved. Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? We have not discussed humanitarian corridor. We have no agreement on humanitarian corridor. We have no agreement on anything yet. মানবিক করিডোর নিয়ে জনগণের সাথে কানামাছি খেলছে সরকার, তাতে সন্দেহ বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে প্রেস ক্লাবের সামনে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি করেন। সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে, সীমান্তে দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সরকারের কোনো কঠোর অবস্থান দৃশ্যমান নয় বলেও জানান তিনি। সরকার ভারতের বিষয়ে নত যেন কেন, সেটিও জনগণের মনে প্রশ্ন রয়েছে বলে জানান বিএনপির এই নেতা। নেতাকর্মীদের প্রতিহিংসামূলক মামলা দ্রুত তুলে নেওয়ার দাবি জানান তিনি। এ সময় বলেন, আওয়ামী লীগের দোসরদের দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বিএনপির কাছে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনৈতিক বৈঠক শেষে তিনি আরও বলেন, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কূটনীতিক সম্পর্ক এগিয়ে নিতে সৌজন্য সাক্ষাতে এসেছেন তারা। বাংলাদেশে বিনিয়োগ করতে যথেষ্ট আগ্রহী তারা। দেশের ব্যবসায়িক সম্পর্কে যে বিষয়ে জটিলতা আছে তা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে যান রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ। একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের, সেজন্য তো সকালেই অপেক্ষা করছে, শুধু রাশিয়ান নয়, যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 49 আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার। রোববার আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ জানান, মামলার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায় দেন। 21 নভেম্বর এই মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। 2018 সালের 10 অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।
শুধু জাতীয় ঐকমত্য কমিশন এককভাবে ঐকমত্য তৈরি করতে পারবে না, তাই রাজনৈতিক দলগুলোকে মত তৈরিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি এই কথা বলেন। এরপর প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে ব্রিফিংয়ে 12 দলীয় জোটের নেতারা বলেন 166টি সুপারিশের মধ্যে 48টিতে দ্বিমত রয়েছে তাদের। 25 বছরের নিচে এমপি নির্বাচন করা যাবে না এবং ভোটার হতে নির্বাচন কমিশনের 17 বছর বয়সের সুপারিশের বিপক্ষে তাদের অবস্থানের কথা জানায় 12 দলীয় জোট। এ সময় কালক্ষেপণ না করে দ্রুত ও যথাসময়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানান তারা। সেই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কারের ব্যাপারে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় দলটি। সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার তারা সবাই মিলে একটি অবাধ, নিরপেক্ষ এবং দ্রুত জনগণের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আজকের আলোচনায় এ কথাটি আমরা সমধিক গুরুত্বের সাথে এই বিষয়টি উল্লেখ করেছি। বাংলাদেশের সংবিধান ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নারী কমিশনের সুপারিশ বাতিল, কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। নারী কমিশন নারী সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিভ্রান্তিকর সুপারিশ করেছে। বহু বিবাহ বন্ধের সুপারিশও ধর্মবিরোধী, তাই এই কমিশনের সুপারিশ বাতিল চায় রিটকারী। যৌনকর্মীকে স্বীকৃতির ব্যাপারে রিট আবেদনে আপত্তি জানিয়েছেন তারা। সোমবার রিট আবেদনের উপর শুনানির জন্য বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করার কথা জানিয়েছেন আইনজীবী। শেখ হাসিনার আমলে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে দেয়া হয়েছিল, সাংবাদিকতার দক্ষতায় নয় বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় বলেন, বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। এদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এক মালিকের অনেক গণমাধ্যম ভালো সাংবাদিকতার পরিবেশ নষ্ট করে বলেও মন্তব্য করেন তিনি। গত 15 বছরে আগের সরকার সংবাদ মাধ্যমের উপর পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে, তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। গণমাধ্যম কমিশন করতে বলেছি, একই সাথে সাংবাদিকতা সুরক্ষা আইন করতে বলেছি। 5 সপ্তাহ চলে গেছে, এখন বোধহয় 6ষ্ঠ সপ্তাহ চলছে। এখনো পর্যন্ত সরকারের দিক থেকে খুব বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এটা এখনো দৃশ্যমান না। আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরো বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগ্যাল লুপহোলস আছে কিনা। আমরা এই সম্প্রচার নীতিমালাটা হয়তো ফাইনালাইজ করার চেষ্টা করব খুব শীঘ্রই। কথা বলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত থাকতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে গণমাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপ কমেছে বলে মত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নাহিদ ইসলাম আরও বলেন, নির্দিষ্ট গণমাধ্যমের উপর কেন সামাজিক ক্ষোভ সেটি বের করে বিশ্লেষণ করতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, তবে সংস্কারের বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এ সময় তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, মিডিয়ার ভেতরের ফ্যাসিজম দূর করে গণমাধ্যমকে আরও পেশাদার হওয়ার আহ্বান জানান বক্তারা। সে সাথে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান সম্পাদকরা।
দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন, কিন্তু খামাখা সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার। রাষ্ট্র এমন কোনো আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান যে গণমাধ্যম স্বাধীন থাকবে সেখানে তার কোনো রকম পথ রোধ করতে পারে। সরকারি হস্তক্ষেপের জায়গা গণমাধ্যমের উপর অনেক কমেছে বলে আমি মনে করি। অন্তত আমার সময়ে গণমাধ্যমের উপর সরকারি যে হস্তক্ষেপের জায়গা সেটি একেবারেই কম ছিল, কিন্তু সামাজিক নানা ধরনের চাপ তৈরি হয়েছিল গণমাধ্যমের উপরে, বিশেষ গণমাধ্যমের বিরুদ্ধে হয়েছিল, সেটিও আমাদের আসলে বিশ্লেষণ করা প্রয়োজন। আমাদের অবশ্যই গণমাধ্যমের পক্ষে দাঁড়াতে হবে, কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে আমরা কখনোই বলি নাই। আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। খুব স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আবার বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না। বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন 2 দফা দাবিতে উচ্চ আদালত ছাড়া দেশের সকল আদালতে আগামীকাল 2 ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। সোমবার সকাল 9:30 থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে এই কর্মবিরতি। প্রেস বিজ্ঞপ্তিতে বিক্ষুব্ধরা জানান 2007 সালের 1 নভেম্বর থেকে আদালতের রায় অনুযায়ী বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়, কিন্তু বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় এখনও গঠিত হয়নি। এতে করে আদালতের অধীনে কর্মচারীরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও জেলা ও দায়রা জজ আদালতগুলোতে বিচারিক কাজ পরিচালনার দায়িত্বে থাকা কর্মচারীদের নানা অসুবিধার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে। দায়িত্ব পালনের জন্য 2 মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা দিলেও তা যথেষ্ট নয় বলে দাবি করেন তারা। বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা পুনরায় চালু হয়েছে। প্রতিদিন 30 থেকে 50টি ভিসা প্রদান করছে ঢাকার আরব আমিরাত দূতাবাস। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামেদি। দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত। বৈঠকে তিনি জানান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন 30 থেকে 50টি ভিসা প্রদান করছে। পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি দলগুলোর জন্য বাল্কে ভিসা দেওয়ার ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য দেশটির অনলাইন সিস্টেম পুনরায় সক্রিয় করেছে। ফলে গত কয়েক সপ্তাহে বিপণন ব্যবস্থাপক এবং হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। এছাড়াও নিরাপত্তারক্ষীদের জন্য 500টি ভিসা ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। বলেন, আরও 1000 ভিসা অনুমোদিত হয়েছে, যা শিগগিরই ইস্যু করা হবে। নকশা বহির্ভূত ভবন নির্মাণ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে রাজধানীর তাঁতীবাজারে বেশ কয়েকটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করছে রাচুক। রোববার বেলা 11টার দিকে অভিযান শুরু হয়। এ সময় 2টি ভবনে আবাসিক অনুমোদন নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় 2টি ভবনের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়। একই সাথে নকশা বহির্ভূত ও রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে আরেকটি ভবন মালিককে 3 লাখ টাকা জরিমানা করা হয়। যদিও ভবন কর্তৃপক্ষের দাবি, রাজুকের অনুমোদন নিয়েই দীর্ঘ কয়েক দশক ধরে বসবাস ও ব্যবসা করছেন তারা। হঠাৎ করে এমন অভিযোগের ফলে ব্যবসার পুঁজি হারানোর শঙ্কা প্রকাশও করেন অনেকেই। তবে রাজুক বলছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান করছেন তারা। ব্যবসায়ীরা ভবনের নকশার যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন বলে জানান ম্যাজিস্ট্রেট। নিচতলাতে তারা মার্কেট করেছে, জুয়েলারি দোকান, এবং দোতলা, 3 তলা, 4 তলা তারা কারখানা করেছে, এবং 5ম তলাতে তারা আবার ফ্যামিলি রেখেছে। তো এটা খুব সহজেই অনুমেয় যে এখানে যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এই যে 5ম তলাতে যে ফ্যামিলিটি আছে, আসলে তারা জুয়েলারি দোকান এটিও তারা বৈধ না, করতে পারে না। এরপরে আবার তারা কারখানাটিও এখানে করেছে। এই দুটি ভবন নিয়ে আমাদের অভিযোগ থাকার কারণে স্পেশালি কারখানা তারা এখানে ইউজ করছে, যার জন্যই মূলত আমরা এখানে অভিযানটি পরিচালনা করেছি এবং আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করেছি। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না। রোববার রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 21 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন
আফতাবনগর আবাসিক এলাকা হওয়ায় পশুর হাটের ইজারা বাতিল চেয়ে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। এর আগে গত 2 বছর আফতাবনগরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্ট এবং আপিল বিভাগের গত বছরের সেই রায় অমান্য করে পুনরায় আজকে 21 তারিখে আবারও ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে। এটার বিরুদ্ধে আমি রিট করেছি। আজকে শুনানি অন্তে আদালত হাইকোর্ট সেই বিজ্ঞপ্তি স্থগিত করেছে। ফলে এবছর যে ঈদুল আজহার যে পশুর হাট আফতাবনগর রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে হবে না। দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু রয়েছে, তাই আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু আমদানির প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বলেন, দেশে এবার উদ্বৃত্ত গবাদি পশুর সংখ্যা প্রায় 20,68,135টি। রোববার সচিবালয় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, অবৈধ পথে যাতে কোনো গবাদি পশু না আসে সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কোরবানির পশুর বাজার যাতে কেউ অস্থিতিশীল করতে না পারে এবং চাঁদাবাজির কারণে যেন পশুর দাম না বাড়ে সেদিকে বাড়তি নজর থাকবে বলেও জানান উপদেষ্টা। এছাড়াও বাসে বা বাসের লকআপে ছাগল ও ভেড়া পরিবহন রোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি। জানান, ঢাকার 2 সিটি কর্পোরেশনের 19টি পশুর হাট বসবে। ঢাকার হাটসহ সকল হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এছাড়াও এবার অন্যান্য বারের চেয়ে বাড়তি সুবিধা দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়, আমরা সেটার চেষ্টা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পন্ন করেননি। সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে এই তথ্য জানানো হয়েছে। আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় এই তথ্য দাখিল করেন আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার। গেল 13 মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে তিনি এসব কথা বলেন। গত 20 ফেব্রুয়ারি উত্তরায় 5 তলা বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন নাহার বেগম এবং তুরিন আফরোজের ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বসবাস করা নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন হাইকোর্ট। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড বিধান রাখা হয়েছে। এই আইনে পুরুষের শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু নারীর বিষয়ে বলা হয়নি। দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক থাকার পর কোনো নারী যদি বলে যে পুরুষটি প্রতিশ্রুতি রাখেনি কিংবা মামলা করে, তবে সেটা এই আইনেই শাস্তির আওতায় পড়বে। এমনকি বিবাহিত বা অবিবাহিত নারী পুরুষ কিনা আইনে তাও উল্লেখ করা হয়নি। শুধুমাত্র একজনকে দায়ী করে আইন করা অসাংবিধানিক। আজ শুনানি শেষে মাননীয় বিচারপতি হাবিবুল গনি ও মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেছেন। রুলের মূল কথাটা হচ্ছে যে এই যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে যে ইনসার্টেড যে সেকশন 9 খ, অর্থাৎ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, এখানে যে পুরুষের যে শাস্তি বিধান রয়েছে 7 বছরের, এটি কেন অসাংবিধানিক নয় এবং কেন এটি স্ট্রাক ডাউন করা হবে না।
বিচার ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার না হলে অন্যান্য সংস্কার ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে এক সেমিনারে এই কথা বলেন তিনি। সংস্কার প্রক্রিয়া গতিশীল করার ব্যাপারে তাগিদ দিয়ে বিচারপতি বলেন, বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। সংস্কারের যে বহু মাত্রিক একটা সেক্টরাল সংস্কার প্রক্রিয়া চলছে এবং বহু আপনার রেকমেন্ডেশনস প্রপোজাল রাখা হয়েছে, তবে আমি মনে করি বিচার ব্যবস্থার যদি সংস্কার পূর্ণাঙ্গ যদি সংস্কার না হয়, অন্যান্য সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব বজায় থাকবে না। এইটাই আমি বার্তাটা পৌঁছাতে চাইছি দেশবাসীর কাছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই সাক্ষ্য গ্রহণ হয়। আজ মাগুরা সদর হাসপাতালের 2জন নার্স, প্রধান অভিযুক্ত হিটু শেখের এক প্রতিবেশী, ঢাকা মেডিকেলের 2জন চিকিৎসক, আসিয়ার মরদেহের সুরতহাল করা পুলিশ সদস্য সাক্ষী দিয়েছেন। এর আগে সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মামলার 4 আসামিকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। গেল 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে ধর্ষণ ও হত্যার চেষ্টা শিকার হয় 8 বছর বয়সী শিশু আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয়। গত রোববার শুরু হয় সাক্ষ্য গ্রহণ। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে যাওয়া ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল ও বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম আইনজীবী ভবনের সামনে এই বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি আইনজীবী ভবনের সামনে থেকে শুরু হয়ে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় চিন্ময় কৃষ্ণের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এই সময় বক্তারা বলেন, চিন্ময় কৃষ্ণের উস্কানিতে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়, কিন্তু সেই ঘটনায় এখনও তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি। উল্টো একটি গোষ্ঠী তাকে জামিন দিতে তৎপর হয়ে উঠেছে। জুলাই পরবর্তী সময়ে চিন্ময় কৃষ্ণ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলে দাবি করেন বক্তারা। চিন্ময় কৃষ্ণকে জামিন দেয়া হলে চট্টগ্রাম ব্লকেড কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার প্রধান আসামি। এখন এই আজকে হত্যা মামলার এতদিন পরবর্তীতেও চিন্ময় কৃষ্ণ নামে কোনো চার্জশিট দেওয়া হয় না। সাধারণ জনগণ, সাধারণ ছাত্র সমাজকে বাধ্য করবেন না কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার জন্য। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে চিন্ময় দাসের একটা জামিন শুনানি রয়েছে। সেই জামিন শুনানিকে কেন্দ্র করে যাতে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন করতে না পারে এবং সাধারণ মানুষের জান মালের ক্ষতি করতে না পারে, সেই জন্য আমরা একটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে 9 মাস পর শুরু হয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। সকালে পাসপোর্ট অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। পাসপোর্ট অফিসের কর্মকর্তা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 2 দফা হামলা সহ আগুন লাগানো হয় অফিসে। এই হামলায় নষ্ট হয়ে যায় 8000 পাসপোর্ট, কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র। ফলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। 4 মাস সংস্কারের পর গত মাসে উদ্বোধনের কথা থাকলেও সার্ভার জটিলতার কারণে তা পিছিয়ে যায়। এদিকে কার্যক্রম শুরুর প্রথম দিন থেকেই আবেদনকারীরা ভিড় করতে থাকেন পাসপোর্ট অফিসে। বন্যা নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচিতে 50টির বেশি সংগঠনের 2 শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। এ সময় পরশুরাম বল্লার মুখা টেকসই বাঁধ নির্মাণ, সোনাগাজী উপজেলার নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সহ 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, এই জনপদের মানুষ এখনও গেল বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি। এমন অবস্থায় পরশুরামের বল্লার মুখা বাঁধটি নির্মাণ করা হচ্ছে দায়সারাভাবে। পাশাপাশি মুসাপুর ক্লোজার ভেঙে যাওয়ায় প্রতিনিয়ত বিলীন হচ্ছে সোনাগাজী, দাগনভূঞা ও নোয়াখালীর বিশাল জনপদ। মানববন্ধন শেষে এই বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামারে রোপণ করা বিভিন্ন উন্নত জাতের বীজ ধান কাটা শুরু হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর A.K. ফজলুল হক ভূঁইয়া ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন। চলতি মৌসুমে বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার অধীনে 172 একর জমিতে বীজ ধানের চাষ করা হয়েছে, যার মধ্যে ব্রি 29, 74, 88, 89 এবং বিনা জাতের 10 ও 25 জাতের ধানের চাষ করা হয়েছে। এছাড়াও পরীক্ষামূলক চাষ করা হয় বিনা 28 জাতের ধান, যা এখনও কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়নি। এই বছর 500 টন বীজ ধান উৎপাদনের আশা খামার ব্যবস্থাপনা শাখার। BADC ও পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎপাদিত বীজ ধান কিনে কৃষক পর্যায়ে সরবরাহ করে। বাকৃবি, বাড়ি, বিড়ি ওরাও কিন্তু দিনে দিনে আপনার বাংলাদেশের জন্য উপযুক্ত, আপনার উচ্চ ফলনশীল এবং সাথে সাথে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং আবহাওয়ার সাথে যেটা সুন্দর অভিযোজন ক্ষমতা সম্পন্ন, সেরকম বিভিন্ন রকম জিঙ্ক ফর্টিফাইড, আয়রন ফর্টিফাইড বিভিন্ন রকম ধান কিন্তু জাত উদ্ভাবন করছে। অল্প সময়ে কাটতে পারে, অল্প সময়ে উৎপাদন পেতে পারে। সেই বীজগুলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামারগুলোতেও আমরা আরও ব্যাপক হারে যেন বেশি করে বীজ ধান তৈরি করি, সেটার উদ্যোগ আমরা আরও বেশি বাড়াবো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। আজ রাত 8:30টায় ধানমন্ডি তাকওয়া মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কাল বেলা 11টায় দ্বিতীয় দফা জানাজা হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। রোববার বিকেলে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত 21 এপ্রিল ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার রাজ্জাক। গত বছরের 26 ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। এরপর আবারও যুক্ত হন আইন পেশায়। 6 জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনা দেন। 2013 সালের 18 ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান এই সিনিয়র অ্যাডভোকেট। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন। যুক্তরাজ্যে থাকা অবস্থায় 2019 সালের 15 ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার রাজ্জাক। এবার ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান। রুশ সংবাদ মাধ্যম RT-কে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। এছাড়াও পাকিস্তানে ভারত হামলা চালাবে বলেও দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে বলে জানান তিনি। এদিকে রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। এর জের ধরে পাক ভারত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলে দুদেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এদিকে দুদেশের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ভারত ও পাকিস্তান সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে তার। To the Indian Army, the troops responded in a consecutive day of India's effective retaliation in the Uri and Aknor sector. ভারতের জম্মু কাশ্মীরে সেনাদের বহনকারী একটি গাড়ি খাদে পড়ে 3 ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। পাহাড়ি অঞ্চলে রাস্তা থেকে পিছলে 700 ফুট নিচে গভীর খাদে পড়ে যায় সেনা সদস্য বহনকারী ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান অমিত কুমার, সিজিত কুমার ও মান বাহাদুর নামে 3 সেনা। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ, দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও ইয়েমেনে মার্কিন হামলার প্রতিবাদেই এই হামলার দাবি তাদের। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় এয়ারপোর্টের ভেতরে বেশ কিছু অংশ। হামলার পর বন্ধ রয়েছে বিমানবন্দরের বিমান চলাচল। কয়েক ঘন্টার মধ্যেই হুতিদের হামলার জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় শনিবার রাতভর ইসরায়েলি হামলায় 3 নবজাতক সহ প্রাণ গেছে অন্তত 39 ফিলিস্তিনির। এছাড়া অনাহারে প্রাণ গেছে আরও 57 ফিলিস্তিনির।
৫৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার থেকে অব্যাহতি নিচ্ছেন ধনকুবের ওয়ারেন বাফেট। ছেড়ে দিচ্ছেন মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহীর পদ। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, বিলিয়ন ডলারের স্বত্বাধিকারী হওয়ার পরও ওয়ারেন বাফেট কিংবা বার্কশায়ার হ্যাথাওয়ের কর পরিশোধ নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। জানান, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পাবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট গ্রেগ অ্যাবেল। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বর্তমানে ওয়ারেন বাফেট প্রায় ১৭,০০০ কোটি ডলারের মালিক। নেব্রাস্কার ওমাহা শহরে প্রধান কার্যালয় থাকা এই প্রতিষ্ঠানের ব্যবসার আকার ছাড়িয়েছে ১ লাখ কোটি ডলারে। টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন লিটন দাস। সহ অধিনায়কত্ব করবেন শেখ মাহাদি। রোববার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আলাদা দুটি টি-20 সিরিজের জন্য দল ঘোষণার আগে জানিয়েছে বিসিবি। ১৬ সদস্যের দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, পেসার মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। প্রথমবার টি-20 দলে ডাক পেয়েছেন নাহিদ রানা। এছাড়াও দলে আছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানফির ইসলাম, হাসান মাহমুদ ও তানজিম সাকিব। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। আরও বাদ পড়েছেন আফিফ, মিরাজ ও রিপন মণ্ডল। আগামী ১৭ই মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ। ২ ম্যাচের সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্পেশালি আমি বলবো টেস্ট ম্যাচ অ্যান্ড ওয়ান ডেতে অনেক ভ্যালুয়েবল, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তার প্রতিফলন হচ্ছে, শুধু জাতীয় দলে না। এবং ইতিপূর্বে ওয়ার্ল্ড কাপে আপনারা দেখবেন যে আমরা ওই সময় একটু পিছিয়ে কিন্তু রেখেছিলাম মিরাজকে, কারণ একটা খেলোয়াড় যদি ইনজুর্ড হয়ে যায় 3টা ফরম্যাটের জন্য সে পিছিয়ে পড়ে। আর এখানে যে 5টা বোলার থাকবে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ রানা অন টাইম আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু হয়তো আমরা 5টা সিমারের জায়গায় 4টা সিমার নিয়েও অ্যাকোমোডেট করতে পারতাম। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শেষ মুহূর্তে বাংলাদেশ এ দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। ফিজের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। ডিপিএলের লিগ পর্ব না খেললেও সুপার লিগে 5 ম্যাচ খেলায় এ দলের সিরিজটিকে মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। এছাড়া উক্ত সিরিজে বাংলাদেশ এ দলের হয়ে অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। সিলেটে গণমাধ্যমে টাইগার এ দলের কোচ মিজানুর রহমান বাবুল জানান, সোহানের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজে ভালো ক্রিকেট উপহার দিতে চায় বাংলাদেশ। সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক সৈকতের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। এছাড়া পারভেজ ইমন, মাহিদুল অঙ্কন ও ইয়াসির আলীর মতো ক্রিকেটাররাও ডাক পেয়েছেন স্কোয়াডে। সোমবার মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে দুটি 4 দিনের ম্যাচ খেলবে দুই দল। আমরা এরকম পারফর্ম করতে চাই যাতে আমরা আমাদের ন্যাশনাল টিমকে আমরা কিছু প্লেয়ার এখান থেকে রেডি করে রাখতে পারি, যে কোনো সময় ন্যাশনাল টিমে প্রয়োজনে তারা সেই সার্ভটা করতে পারে। তার আদলেই তো আমরা যারা নিচে যারা কাজ করতেছি তারা তার কমান্ড শুনবো, এবং তার টিমটাকে সমৃদ্ধ করার জন্য আমরা নিচ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। টিম হওয়াটা অনেক বেশি জরুরি, এবং হ্যাঁ যেটা বলছেন পার্টিকুলার একটা টিমে আমরা খেলেছি, বাট সবাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমার কাছে মনে হয় সবার লক্ষ্য একই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।